বিধায়ক, মন্ত্রী, আমাদের এই নির্বাচনী লড়াইয়ের সেনাপতি অরূপ বিশ্বাস, মনীষবাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বোপরি এই টালিগঞ্জ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, প্রথমেই আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আমি খুব আনন্দিত আজকে যে এই মাঠে ঢোকার আগে অরূপবাবুর সঙ্গে আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে আসতে পেরেছি। আপনারা মনে রাখবেন যে আমি একলা নেতাজির পরিবারের নই। নেতাজি বলতেন তার দেশ এবং পরিবার এক। আপনারা সকলে নেতাজির পরিবারের মানুষ, সেটা সবসময় মনে রাখবেন। একটু আগেই অরূপবাবু বলছিলেন, আমার চিফ ইলেকশন এজেন্ট মলয়বাবু বলছিলেন যে কমিউনিস্ট শাসনকালে আমরা কেবলমাত্র শুনেছি বিদেশি নেতৃত্বের কথা, কিন্তু আজ আমার দেখে ভালো লাগছে, আমি যেদিকেই তাকাচ্ছি আমি দেখছি আমাদের মনীষী, আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের ছবি। ওইদিকে দেখতে পাচ্ছি আমাদের সকলের প্রণম্য রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশেই আমাদের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, এদিকে তো আমাদের সর্বজনশ্রদ্ধেয় নেতা, আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী আছেন, নেতাজি সুভাষচন্দ্র আছেন, শ্রী অরবিন্দের ছবি দেখতে পাচ্ছি। আর এইদিকে দুই যতীন, বাঘা যতীন, যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় 100 বছর আগে আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। আর তার পাশে দুজনের ছবি, একজন বাঙালি, একজন পাঞ্জাবি, যতীন দাস এবং ভগৎ সিং। আমার সঙ্গে এখানে একজন আজকে এসছেন, আমার ছাত্রী, সে ভগৎ সিং এর ওপরে গবেষণা করে বই লিখেছে। যতীন দাস সম্বন্ধে একটি কথা আমি আজকে আপনাদের বলবো। 1929 সালে যতীন দাস 2 মাস অনশন করেছিলেন, করে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন লাহোর জেলে। তিনি ভগৎ সিং এর সঙ্গী ছিলেন সেই জেলে, এবং তার মৃত্যুর পর তার শবদেহ লাহোর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, এবং এই শহরে বিরাট প্রসেশন করে নেতাজি সুভাষচন্দ্র তার মরদেহ নিয়ে গিয়েছিলেন। এবং তারপরে বাড়িতে ফিরে এসেছিলেন, যে বাড়িতে আমি বড় হয়েছি ছোটবেলায়, উডবার্ন পার্কের বাড়ি, আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বসুর বাড়ি। আমার বাবা বর্ণনা করেছেন, উডবার্ন পার্কের বাড়িতে কিছু শ্বেতপাথরের থাম ছিল। নেতাজি সুভাষচন্দ্রের মুখ সেই শ্বেতপাথরের থামের মতো থমথমে, হাতে একটি ছোট প্যাকেট। আমার ঠাকুমা বিভাবতী বসুকে বললেন, যতীন দাসের অস্থি সাবধানে রেখো। এই সব শহীদরা আত্মত্যাগ করেছিলেন বলে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সময় একটা বিরাট বড় ট্র্যাজেডিও ঘটে গিয়েছিল, সেটা হচ্ছে দেশভাগের ট্র্যাজেডি। এবং সে কথা আমাদের এই এলাকায় মনে রাখতে হবে, কারণ একটু আগেই আমরা শুনলাম যে এই টালিগঞ্জ এলাকায় প্রায় 80 শতক মানুষ হয়তো সেই উদ্বাস্তু পরিবারের। আমার বাবার দিকে যেমন, আমার বাড়ি হচ্ছে এই দক্ষিণ 24 পরগনায়, আমি যখন বারুইপুরে যাই, কোদালিয়া মালঞ্চর পাশ দিয়ে আমি যাই, কিন্তু আমার মার দিকে কিন্তু সকলেই পূর্ব বাংলার। আমার দাদুর জন্ম ময়মনসিংহের কিশোরগঞ্জে, আমার দিদিমা এসেছিলেন ঢাকার নরসিংদী থেকে, আমার মার জন্মও ঢাকায়, আমার জন্ম কলকাতায়। তাই আমাদের যেসব বিরাট নেতা এবং কর্মী, যাদের নামও হয়তো আমরা জানি না, যারা বিরাট আত্মত্যাগ করেছিলেন, কুরবানি দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন করতে হবে। কয়েক সপ্তাহ আগে আমি আপনাদের এই এলাকায় এসেছিলাম। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির 2য় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়েছিলাম। সেখানে উনি বললেন আমাকে যে ওর সঙ্গে আমাকে টালিগঞ্জে আসতেই হবে। বললেন যে একটা কাজ আছে,
টালিগঞ্জে 6টা স্টুডিও ফ্লোর তৈরি হয়েছে, সেগুলির উদ্বোধন হবে, তোমাকে আসতেই হবে। আমি ভাবলাম আমাকে বলছেন কেন, আমি তো শিক্ষাবিদ, আমি তো সিনেমার জগতের সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। কিন্তু এখন আমি বুঝতে পারছি কেন উনি আমাকে আসতে বলেছিলেন। আমি এসেছিলাম সেদিন, অরূপবাবুই সঞ্চালন করছিলেন। বড় একটা মিটিং হলো, গিয়ে দেখলাম, আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানবেন, যে একেবারে ভেঙে পড়া জরাজীর্ণ কিছু বাড়ি ছিল, সেখানে কি সুন্দর 6টা আন্তর্জাতিক মানের টেকনিশিয়ান স্টুডিও ফ্লোর তৈরি হয়ে গেছে। উনি আমাকে আসতে বলেছিলেন, আমার এখন দৃঢ় বিশ্বাস, কারণ উনি আমাকে দেখাতে চেয়েছিলেন কত দ্রুত গতিতে উন্নয়নের কাজ করা যায়, এবং তার সঙ্গে কাজকর্ম করবার ভালো সংগঠক রয়েছেন। তাই অল্প কয়েকদিনের মধ্যে এই টেকনিশিয়ান স্টুডিও তৈরি হয়ে গেছে। আমাদের দেখতে হবে যেন আমাদের এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা টলিউড, সেগুলো হলিউড এবং বলিউডকেও টেক্কা দিতে পারে। কারণ এই কথা আমি চিত্র পরিচালক এবং যারা চিত্র তারকা তাদের জন্য বলছি না, অনেকে কাজ করেন, যারা টেকনিশিয়ান তারা কাজ করেন, অনেক চাকরি বাড়বে, অনেকে কাজের সুযোগ সুবিধা পাবেন, তাই জন্য সেটা করতে হবে। আমরা কত কি দিয়েছি ভারতবর্ষের অন্য জায়গাকে। এই ফিল্মের জগতে বলুন, শচীন দেব বর্মন তো এখানেই প্রথম গান ধরেছিলেন, মন দিল না বধূ, মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি, এবং সেটাই পরে বম্বেতে হিন্দিতে গীতা দত্তর কণ্ঠে শোনা গিয়েছিল, জানে কে আমেনে শুনি। তাই জন্য আমরাই সবসময় এগিয়ে আছি, সব দিকে, রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির জগতের ক্ষেত্রে, সব দিক থেকে এগিয়ে আছি। এখানে টেকনিশিয়ান স্টুডিওর কথা বললাম, এটা একটা উদাহরণ মাত্র কিভাবে উন্নয়ন দ্রুত গতিতে করতে হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেখিয়ে দিয়েছেন। কিন্তু টালিগঞ্জের এমন অনেক এলাকা আছে, যেমন বিশেষ করে সেই 114 ওয়ার্ড, যেখানে মার সঙ্গে এসেও আমি নিজে ঢুকতে পারতাম না। অনেক এলাকায় একেবারে যেটাকে বলে নো গো এরিয়া ছিল। সেই সব এলাকায় কিন্তু উন্নয়নের কাজ 34 বছরে হয়নি, সিপিএম এর রাজত্বে হয়নি। সেখানে এখনো পানীয় জলের জন্য হাহাকার, একটু বিদ্যুতের আলোর জন্য হাহাকার, একটু ভালো রকম রাস্তাঘাটের জন্য হাহাকার। আর একটু আগে যেটা অরূপবাবু বললেন, আমার মা 111, 12, 13, 14 এইসব ওয়ার্ডে প্রায় প্রত্যেকটি স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল যেখানেই দেখেছেন সেখানে সাহায্য করবার চেষ্টা করেছেন। এবং আমি খুব বেশি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, কিন্তু এইটুকু আমি বলবো যে আমি যদি আপনাদের আশীর্বাদে, যাদবপুর কেন্দ্রের মানুষের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে যদি আমি আপনাদের প্রতিনিধি হয়ে দিল্লি যেতে পারি, তাহলে আমি শিক্ষা ব্যবস্থার এখানে একটা আমূল পরিবর্তন আনব, এবং প্রত্যেকটি স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি স্কুল, কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি, যাতে আন্তর্জাতিক মানের হয় সেই ব্যবস্থা আমি করব। কারণ আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সেই অধিকার আছে। আমাদের দেশে 50 শতকের বেশি মানুষ এখন 25 বছরের চেয়ে কম বয়স। তাদের যদি আমরা ভালো শিক্ষা দিতে না পারি, তাহলে দেশের মঙ্গল হবে না। এবং তাদের এমন শিক্ষা দিতে হবে যাতে বিশ্বের দরবারে গিয়ে তারা প্রতিযোগিতা করতে পারে। আমাকে বাইরে যেতে হয়েছিল কেন? আমি শিক্ষার ক্ষেত্রে যা করতে পেরেছি, আমি গবেষণার কাজ যা করতে পেরেছি, সিপিএম এর 34 বছরের রাজত্বে যদি এখানে থাকতাম তাহলে সেটা আমি করতে পারতাম না। আপনারা বলতে পারেন গিয়ে বিরোধী পক্ষকে যে অন্তত আপনারা একজন প্রার্থী পেয়েছেন যিনি অন্তত চেষ্টা করেছেন বাঙালির মর্যাদা, ভারতীয়ের মর্যাদা বিশ্বের দরবারে আরো উঁচু করে তুলে ধরতে। এবং সেই সুযোগ আমি টালিগঞ্জের এবং যাদবপুর এলাকার প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে পায় সেটা দেখতে চাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে যেদিন আমায় ডাক দিলেন যে একটু একবার এসো, প্রথমে বললেন শুধু একটি বিশ্ববিদ্যালয় 30 বছর ধরে অধঃপতনে গেছে, একটু সাহায্য করো প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে একটু উদ্ধার করতে। সেই ছোট কাজে আমি একটা হাত দিয়েছিলাম। কিন্তু এখন তিনি যখন ডাক দিলেন, আমাকে একটা দেশ সেবার কাজে আসবার সুযোগ করে দিলেন সংসদীয় রাজনীতির আঙিনায়, সেই জন্য আমি তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এবং তার কাছে আমি অঙ্গীকার করেছি যে শিক্ষার ক্ষেত্রে
যা সাহায্য তিনি চাইবেন তাকে আমি দেব। এবং শিক্ষার সঙ্গে রাজনীতির একটা যোগ রয়েছে। আমরা অবশ্যই রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে নিয়ে যেতে চাইব না, সেখানে আমরা নিরপেক্ষ, যেটা বিমানবাবু বলে গেলেন। কিন্তু শিক্ষাকে আমাদের রাজনীতির একেবারে ওপরের সারিতে নিয়ে আসতে হবে, আমাদের রাজনৈতিক এজেন্ডার একদম ওপরে থাকবে। আর এত মহিলা দেখতে পাচ্ছি বলে আমি বলছি যে আপনাদের যেসব চাহিদা, যেসব দাবি আছে, সেগুলো সবসময় আমার কাছে নিয়ে আসবেন এবং আমি দেখব, আপনাদের কথা আমি সবসময় শুনব। কারণ এই যে গুজরাটের সম্বন্ধে বলা হয়, আমাদের কিন্তু ম্যাটারনাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট গুজরাটে অনেক খারাপ, আমাদের তুলনায় অনেক ভালো, কিন্তু আমাদের আরো ভালো করতে হবে। বাঙ্গুর হাসপাতালে উন্নতি হয়েছে, আমাদের প্রত্যেকটি হাসপাতালে উন্নতি করতে হবে এবং প্রাইমারি হেলথ কেয়ার যাতে একেবারে উঁচু মানের হয় সেটা দেখতে হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং ইনফ্রাস্ট্রাকচার, এই যেসব ব্রিজ বানিয়েছেন, এই 6টা ব্রিজ বানিয়েছেন অরূপবাবু, আরও তৈরি করে তুলতে হবে। আমরা যদি এইগুলোর দিকে মন দিই, শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, তাহলে বাংলার উন্নয়নকে আমরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। এই মাত্র 3.25 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে, এই বাংলায় একটা কর্মযজ্ঞ শুরু হয়েছে। পুরনো অচলায়তন ভেঙে গেছে, কিন্তু দিল্লি থেকে বারবার আমাদের উন্নয়নের কাজে বাধা দেওয়া হয়েছে। আমাদের 74,000 কোটি টাকা সুদ বাবদ কেটে নিয়ে যাওয়া হয়। অন্য কোনো রকম ভাবে এই কংগ্রেস সরকার, এই ইউপিএ সরকার আমাদের সাহায্য করেনি। কিন্তু 16ই মে যদি আমরা 42 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাংলা থেকে জিতে দিল্লির দরবারে যেতে পারি, তাহলে আমাদের বাংলার উন্নয়ন কেউ রোধ করতে পারবে না, আমরা জোর কদমে এগিয়ে যেতে পারবো। তাই বাংলার উন্নয়নের স্বার্থে এই লোকসভা নির্বাচনে আমাদের সকলকে জয়ী হতে হবে। তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করতে পারবো, দিল্লির দরবারে বাংলার আমরা মঙ্গল করতে পারবো। আমাদের প্রতিদ্বন্দ্বী অন্তত 3টি দল থাকবে। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অবশ্যই সিপিএম দল এবং তাদের প্রার্থী। আপনারা কেবল একটু গিয়ে মানুষের কাছে বলবেন যে সিপিএম দলের 34 বছরের অকর্মণ্যতা এবং তৃণমূল কংগ্রেসের 3.25 বছরের কর্মযজ্ঞ, এটা একটু আপনারা তুলনা করে দেখবেন এবং তার ভিত্তিতে আমাদের সমর্থন করবেন, আমাদের ভোট দেবেন। আর আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আজকাল সিপিএম এর মুখে যখন সন্ত্রাসের কথা শুনি, তখন কেমন যেন অদ্ভুত লাগে। কারণ সন্ত্রাস তো আমরা দেখেছি 98 সালে যখন প্রথম তৃণমূল কংগ্রেস হলো। আমি সেই শ্যামবাজারের মিটিংয়ে ছিলাম, যেটা ডিসেম্বরের শেষের দিকে হলো 1997 সালে। তারপরে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। প্রতীক পাওয়া গেল, 2টি ফুল, একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান। মার নির্বাচনী প্রচারে আমি ঘুরে ঘুরে সেই প্রতীক চেনাতাম সাধারণ মানুষকে। সেই কাজটিও করতে হয়েছে। তাও মাত্র ওই 1 মাস 28 দিনের মধ্যে 7 জনকে জয়ী করতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখন একটা কথা খুব শুনতাম যে কংগ্রেস তো ভাগ হয়ে গেছে, এখন ভোট ভাগ হয়ে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা হেরে যাবেন, কৃষ্ণা বসু হেরে যাবেন বলেছিল। হ্যাঁ, 96 সালে কোনো মতে জিতে গেছেন, কিন্তু এখন তো তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে ভোট ভাগ হয়ে উনি হেরে যাবেন। একটি খবরের কাগজ যে প্রচারের প্রায় শেষ দিন মস্ত বড় হেডলাইন দিল, মালিনী জয়ের মালা গাঁথছেন। সেই সময় মালিনী ভট্টাচার্য ছিলেন আমার মায়ের প্রতিদ্বন্দ্বী, তিনি 96 সালে হেরেছিলেন। কিন্তু নির্বাচন হলো এবং সেই নির্বাচনে প্রায় 80,000 ভোটে আমার মা জয়ী হয়েছিলেন আপনাদের আশীর্বাদে, আপনার সমর্থনে। ভোট কাটতে পারেনি সেই কংগ্রেস দল এবং আমার বিশ্বাস 2014 সালেও কংগ্রেস বা বিজেপি সেইভাবে কোনো ভোট কাটতে পারবে না। আমরা আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিএমকে পরাস্ত করতে পারবো। আর যেসব এলাকায় ঢুকতে পারতাম না, যাদবপুর এলাকায়, সেখানেও সেই বিধানসভা কেন্দ্রে মার লিড ছিল প্রায় 16,000 ভোটের এবং কর্মীরা কাঁদছিলেন। যখন আমরা কাউন্টিং স্টেশনে গেছি, মা প্রথমে খুব ঘাবড়েই গিয়েছিলেন যে কি হলো আমার কর্মীদের,
কিন্তু তারা বলল আমরা জিতছি। আমরা ভাবতে পারছি না যে যাদবপুরের প্রায় প্রত্যেকটা কাউন্টিং টেবিলে আমরা জয়ী হচ্ছি। আজকে জামানা পাল্টে গেছে। আজ তৃণমূল কংগ্রেস একটি বড় সংগঠিত নিয়মানুবর্তী দল। সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আপনারা যদি একত্রে ভালোভাবে কাজ করেন, পরিশ্রম করেন, তাহলে আমি নই, আমরা সকলে মিলে বিরাট ভোটে এই টালিগঞ্জ থেকে এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হব। কংগ্রেস কিছু করতে পারবে না। কংগ্রেস বাংলায় তো ধুয়ে মুছে যাবেই এবং সারা ভারতবর্ষে তাদের ভরাডুবি হবে। এবং তাই জন্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা বিরাট দায়িত্ব, সেই শূন্যস্থান আমাদের সারা ভারতবর্ষে পূরণ করতে হবে। আমাদের এই তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে জন্ম নিয়েছে, এখানেই আমাদের শিকড়, কিন্তু আমাদের সবসময় একটা জাতীয় ভাবনা আছে। আমরা ভারতবর্ষ সম্বন্ধে ভাবি এবং তাই জন্যে আমাদের দায়িত্ব আরও বেড়ে যাবে সামনের দিনে। আরেকটি দলও হয়তো আজকে প্রার্থী দিয়েছে বা দেবে, বিজেপি দল। তারা সকলেই আপনারা জানেন সাম্প্রদায়িক দল, এবং আমরা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করি হিন্দু মুসলমান ঐক্যে, হিন্দু মুসলমান সম্প্রীতির ভিত্তিতে আমাদের রাজ্য এবং দেশের উন্নয়নের। আরও একটি কথা বলার আছে, এই যে দুটি বড় দল যারা নিজেদের জাতীয় দল বলে পরিচয় দেয়, আসলে বিজেপিও একটি আঞ্চলিক দল, ওই পশ্চিম ভারত এবং উত্তর ভারতের একটি আঞ্চলিক দল, কিন্তু তারা নিজেদের একটু বড়াই করে বলে তারা হচ্ছে জাতীয় দল। কিন্তু এই দুটি দলই কিন্তু আমাদের দেশে যারা 100 কোটিপতি তাদের নিয়ে চিন্তা করে। আর আমাদের দল তৃণমূল কংগ্রেস হচ্ছে মা মাটি মানুষের দল, যারা মাথা খাটায় এবং যারা গতর খাটায়, যারা ইন্টেলেকচুয়াল লেবার করে এবং যারা ফিজিক্যাল ম্যানুয়াল লেবার করে, তাদের আমরা প্রতিনিধি, তাদের দল আমরা। যারা খালি টাকা খাটায় তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। তাই জন্যে আপনারা যদি বুঝিয়ে বলতে পারেন যে তৃণমূল কংগ্রেস দল এবং আমাদের নেত্রী কিভাবে ভিন্ন এই সিপিএম এর থেকে এবং বিজেপির থেকে এবং কংগ্রেস থেকে এবং এই সিপিএম বিজেপি কংগ্রেস সিন্ডিকেটের থেকে, তাহলেই যথেষ্ট হবে। আপনারা দেখবেন সাধারণ মানুষ এগিয়ে আসবেন, কারণ তারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে কি ধরনের উন্নয়নের কাজ চলেছে, কি ধরনের কর্মযোগ্য হতে চলেছে। আমি যখন পৈলানের মিটিংয়ে গিয়েছিলাম, প্রথম কর্মী সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ আমায় ডেকে বললেন যে প্রার্থীদের তরফ থেকে আমাকে কিছু বক্তব্য রাখতে হবে। সেটা ছিল 18ই মার্চ, আজ হচ্ছে মাত্র 21শে মার্চ। তখন হঠাৎ উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হলো। তখন আমার মনে পড়ল আজ হচ্ছে 18ই মার্চ। এই দিন 70 বছর আগে 1944 সালে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ভারত বর্মা সীমান্ত অতিক্রম করে চলো দিল্লি ধ্বনি দিতে দিতে কদম কদম বাড়ায় যা গান গাইতে গাইতে দেশের মাটিতে উপস্থিত হয়েছিল। এবং সেই সব সৈনিক তারা দেশের মাটি নিজের গায়ে মেখে নিয়েছিল, নিজের মাথায় দিয়েছিল। এবং শেষ পর্যন্ত লালকেল্লায় একটা মস্ত বড় বিচার হয়েছিল এবং সেখানে একজন হিন্দু, একজন মুসলমান, একজন শিখের বিচার হয়েছিল। তাদের দ্বীপান্তর হওয়ার কথা ছিল, কিন্তু ভারতবর্ষের মানুষ তা হতে দেয়নি। তারা গর্জে উঠেছিল, তারা জেগে উঠেছিল, ইংরেজকে তাদের তৎক্ষণাৎ ছেড়ে দিতে হয়েছিল। আজ বাংলা থেকে একটি নতুন দিল্লির দিকে অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের নেতৃত্বে আছেন আমাদের সর্বভারতীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি অহিংস গণতান্ত্রিক সংগ্রাম, কিন্তু আপনারা প্রত্যেকেই সেই সংগ্রামে একজন সৈনিক। আমার বিশ্বাস যে বাংলা থেকে আমরা অবশ্যই 42 জন জিতে দিল্লিতে যাব এবং সেইখানে বাংলার কণ্ঠস্বর খুব জোরালোভাবে শোনা যাবে। কিন্তু আরও একটা কথা বলি, নেতাজি একবার বলেছিলেন, The roads to Delhi are many and Delhi still remains our goal.
দিল্লিতে যাওয়ার পথ অনেক, এবং দিল্লি কিন্তু এখনো আমাদের গন্তব্যস্থল। সেই কথা কিন্তু আজও খাটে, এবং আমি অপেক্ষা করে আছি সেই দিনের জন্য যখন 15ই আগস্ট লালকেল্লার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করবেন এবং তার কণ্ঠস্বরে শোনা যাবে জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমরা কেন বাঙালি প্রধানমন্ত্রী পাইনি 1947-এর পরে? তার কারণ কংগ্রেস হাইকমান্ড বাংলা এবং ভারত ভাগ করে দিয়েছিলেন। আমাদের উদ্বাস্তু সমস্যা নিয়ে আমাদের দিন কাটাতে হয়েছে, আমাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাকে বঞ্চনা করা হয়েছিল, আজও সেই বঞ্চনা চলছে। কিন্তু বাংলাকে আর বঞ্চনা করা যাবে না। এই লোকসভা নির্বাচনে যদি আমরা তৃণমূল কংগ্রেসের 42 জনকে জিতিয়ে নিয়ে যেতে পারি দিল্লির দরবারে, তাহলে আমাদের হক, আমাদের অধিকার আমরা দিল্লি থেকে ছিনিয়ে নিয়ে আসব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা কারো কৃতদাস নই, আমরা কেবল মানুষের কৃতদাস। আমরা ভিক্ষা করতে দিল্লি যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরিষ্কার বলেছেন, দিল্লিতে ভিক্ষা করতে আমরা যাব না, আমরা আমাদের দাবি ছিনিয়ে নিয়ে আসব, আদায় করে নিয়ে আসব দিল্লির দরবার থেকে। সেই শক্তি বাংলার মানুষ আমাদের দিতে পারেন। এবং আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ঘরে ঘরে যান বলতে মানুষকে যে আমাদের সেই গণতান্ত্রিক অস্ত্র আমাদের হাতে তুলে দিন, যাতে আমরা বাংলার সেবা আরো ভালোভাবে করতে পারি, আমরা যেন ভারতবর্ষের সেবা আরো সুন্দরভাবে করতে পারি। তাই আমার সমস্ত কর্মী বন্ধু ভাই বোনেদের অভিনন্দন জানিয়ে, যে বার্তা, যে ধ্বনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দিয়েছিলেন, সেই ধ্বনি আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই। আমাদের এই নির্বাচনে আমাদের ধ্বনি হলো, চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো, চলো দিল্লি চলো, নতুন মানুষ গড়ো। জয় হিন্দ, বন্দে মাতরম। কেউ উঠবেন না প্লিজ, কেউ ওখানে 1 মিনিট সবাই।